এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়, ব্যবহৃত অপ্রাকৃতিক এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন পিএম গল্প পাগল, যেখানে গল্প শুধু গল্প নয়, বাঙালির ইমোশন। আজকের গল্প পাঠে আমি প্রিয়া। আজ আপনারা শুনবেন সৌরভ মণ্ডলের কলমে রেখা। উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে 85% নাম্বার পেয়েও বিজ্ঞান বিভাগের ছাত্রী রেখাকে লেখাপড়া ছাড়তে হলো। হাতুলা নামক একটি ছোট্ট গ্রামের বাসিন্দা রেখা ও রেখার পরিবার। রেখার বাবা সুজন ঢালি, পেশায় দিনমজুর। 4 বছর বয়সে হঠাৎ রেখার মা কোনো এক অজানা রোগে আক্রান্ত হয় এবং গ্রামে চিকিৎসা ব্যবস্থা ভালো না থাকার কারণে 3 দিনের মাথায় রেখার মায়ের মৃত্যু হয়। তাই বাবার কাছেই রেখা বড় হয়েছে। মা মরে গেলে মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে রেখা বলেছিল, মা, আমি বড় হয়ে ডাক্তার হব আর আমার গ্রামে একটা হাসপাতাল তৈরি করব, যাতে আর কোনো মানুষকে অকালে মরতে না হয়। রেখা দেখতে যেমন রূপবতী আর তেমনই মেধাবী। বাবা অনেক কষ্ট করে ওকে প্রাইভেট টিউশনে পড়িয়েছে। মেয়ের এত ভালো রেজাল্ট দেখে আনন্দে কেঁদে ফেললেন সুজন। বিপত্তি তখনই ঘটে যখন পাশের বাড়ির মৃণাল ঘোষের স্ত্রী চামেলি রেখার বাবাকে বলে, ঠাকুরপো, মেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছে, ভালো নাম্বারও পেয়েছে, এবারে মেয়েটার বিয়ে দিয়ে দাও। তোমার মেয়ে সুন্দরী, আবার মাধ্যমিক পাশ ছেলের অভাব হবে না। মৃণাল হলেন সুজনের দূর সম্পর্কের এক পিসির ছেলে। মৃণাল প্রতিপত্তিশালী মানুষ। বাজারে তার চালের আড়ত আছে। চালের ব্যবসা করে ভালোই ধনসম্পদ জমিয়েছে, তাই স্ত্রী আর স্বামীর কারোরই মাটিতে পা পড়ে না। মৃণালের স্ত্রীর মুখে বিয়ের কথা শুনে রেখার বাবা বলেছিল, মেয়ে আমার ডাক্তার হবে। চামেলি ভৎসনা করে বলে উঠল, মেয়ে মানুষের আবার ডাক্তার হবার শখ? বলি কি ঠাকুরপো, মেয়ে মানুষের বেশি বার বাড়তে দিও না। বলি এত বড় ধেড়ে মেয়ে বাইরে পড়তে যাবে, হোস্টেলে থাকবে, সমাজ ভালো চোখে দেখবে না ঠাকুরপো। সুজন সব কিছু শুনে কি যেন ভাবতে ভাবতে ঘরে চলে যায়। সুজনের চোখের অন্তরালে চামেলি একটা কুটিল হাসি দিয়ে নিজের বাড়ির দিকে চলে যায়। রেখা দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনে তার চোখ থেকে জল এসে যায়। সন্ধেবেলায় যখন রেখা উনুনের ধারে সে রাতের খাবার প্রস্তুত করছিল, তখন সুজন এসে তার মাথায় হাত বুলাতে বুলাতে কিছু বলতে যাবে কি, রেখা বাবাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ফেলল আর বলে উঠল, বাবা, আমি এখন বিয়ে করতে চাই না, আমি আরও পড়তে চাই, আমার স্বপ্নগুলো সত্যি করতে চাই। সুজন বলে উঠল, না, সেটা সম্ভব নয়। আমরা গরিব হতে পারি, কিন্তু পাড়াতে আমাদের একটা সম্মান আছে, আর তুই বাইরে পড়তে গেলে পাড়ার লোকেরা সেটা ভালো চোখে দেখবে না। তুই তোর বাবার জন্য এটুকুও ভাববি না? রেখা আর কিছুই না বলে সেখান থেকে উঠে চলে যায় নিজের ঘরে। পরের দিন চামেলি হন্তদন্ত হয়ে ছুটে আসলো রেখাদের বাড়িতে। সুজন সবেমাত্র পান্তা ভাত খেয়ে কাজে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। হঠাৎ সকাল সকাল চামেলিকে ছুটে আসতে দেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে বৌদি? চামেলি হাঁফাতে হাঁপাতে বলল, একটা ভালো ছেলে দেখেছি গো, তোমার মেয়ের জন্য। ছেলে বড় ব্যবসায়ী, বয়সটা একটু বেশি, কিন্তু ধন সম্পত্তির অভাব নেই। তোমার মেয়ে রাজরানীর মতো থাকবে গো ঠাকুরপো। কাল ওরা সপরিবারে রেখাকে দেখতে আসছে। সুজন সব কথা শুনে বলল, ঠিক আছে বৌদি, আমি রেখাকে বোঝাবার চেষ্টা করছি। চামেলি রাগান্বিত হয়ে বলে উঠল, বোঝাবে মানে কি? ঠাকুরপো, মেয়ের বিয়ের বয়স হয়েছে, মেয়েকে বিয়ে দেবে, এত ন্যাকামোর কোনো মানে হয়? সুজন বলল, বৌদি, রেখার বিয়ে দেব আর তার মত নেব না? চামেলি বললে, না, মত নিবি না। তুই বাবা আর ও তোর মেয়ে, ওকে তোর কথা শুনতে হবে। মেয়ের কি শিক্ষা দিয়েছো গো ঠাকুরপো, যে তার বিয়ে দিতে গেলে আবার তার মত না নিতে হবে বলে মুখ বেঁকিয়ে চলে গেল। বাড়িতে প্রবেশ করে সুজন দেখল রেখা দাওয়ায় খুঁটিতে হেলান দিয়ে আকাশের দিকে চেয়ে চুপচাপ বসে আছে। মেয়ের কাছে গিয়ে বলল, মারি, কাল ছেলের বাড়ি থেকে দেখতে আসছে তোকে। রেখা কিছুই বলে না, চুপচাপ শুনতে থাকে। সেদিন রেখা আর বাবার সাথে কোনো কথা বলল না। পরের দিন সকালবেলা সুজনের বাড়ির সামনে অনেক লোকজনের ভিড়। রেখাকে কোথাও পাওয়া যাচ্ছে না। সুজন তার বন্ধু বাদলকে নিয়ে থানায় যায় অভিযোগ জানাতে। সন্ধেবেলায় চামেলি তার স্বামী মিলনকে নিয়ে সুজনের বাড়িতে এসে বললে,
কি গো ঠাকুরপো, মেয়েকে নিয়ে যে খুব গর্ব করছিলে, তা দিল তো মুখে ঝামা কষে। বলেছিলাম মেয়ের মানুষদের এত বাড়তে দিও না, এবার হলো তো। চামেলি স্বামীর দিকে ইঙ্গিত করে বলে উঠল, দেখো কোন ছেলের সাথে পালিয়েছে কে জানে। সুজন বলল, খবরদার বৌদি, আমার মেয়েটার সম্পর্কে এমন কথা বলো না। চামেলি ভর্ৎসনা করে বলে ওঠে, বাবা, মেয়ে কোথাকার না কোথাকার ছেলের সাথে ভেগেছে, আর বাপের গুমর এখনো কমলো না। বলি, লাজ লজ্জা বলে কিছু নেই নাকি গো তোমাদের? এই বলে গজগজ করতে করতে নিজের বাড়িতে চলে যায়। রেখাকে আর খুঁজে পাওয়া গেল না। সুজন মনে মনে ভেঙে পড়লেও হাল ছাড়ল না। তাদের প্রতিবেশী গ্রামগুলো তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া গেল না রেখাকে। সকাল 9:52। বিপিনবাবু চায়ের পেয়ালায় চুমুক দিয়ে বলে উঠল, গিন্নি, বাজারের ব্যাগটা দাও, বাজারে যেতে হবে যে। রবিবারের দিন একটু ইলিশ আর কচি পাঁঠার মাংস না হলে চলে না। বিপিনবাবুর গিন্নি ব্যাগটা তার হাতে দিয়ে বলল, তোমার শুধু খাই খাই। বিপিনবাবু বলল, কি বলছো গো গিন্নি, বয়স তো হয়ে গেল, খেয়ে দিয়ে একটু মরতে দোষ কি বলো? বলে সে হাহা করে হেসে উঠল। কলকাতার সূর্যসেন লেনের কাছে একটা ছোট্ট ফ্ল্যাটে থাকেন বিপিনবাবু ও তার স্ত্রী রেণুকা দেবী। বিপিনবাবু পেশায় একজন উকিল। 10টা বাজলে বিপিনবাবু বাজারের ব্যাগ হাতে নিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে বেরিয়ে যায়। আধ ঘন্টা পর কলিং বেলের ঢং ঢং আওয়াজ শুনে রেণুকা দেবী দরজা খুলে দেয়। বিপিনবাবু বাজার সেরে ফিরেছে, কিন্তু সাথে একটা মেয়েকে নিয়ে এসেছে। মেয়েটি দেখতে খুবই সুন্দর, কিন্তু তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে বেশ কিছুদিন তার খাওয়া হয়নি। রেণুকা দেবী জানতে চাইলে মেয়েটি কে? বিপিনবাবু বলল, ওসব পরে হবে, আগে কিছু খাবার নিয়ে আসো গিন্নি। রেণুকা দেবী কিছুক্ষণের মধ্যে মিষ্টি আর জল নিয়ে আসে আর মেয়েটিকে খেতে দেয়। মেয়েটির খাওয়া শেষ হলে বিপিনবাবু বলে, বাজারে গিয়ে দেখি একটা ফল বিক্রেতা মেয়েটিকে ধরে মারছে। ওর দোষও একটা পেয়ারা চুরি করেছিল খিদের জ্বালায়, তাই ওকে আমি নিয়ে এসেছি। আজ থেকেও আমাদের সাথেই থাকবে। রেণুকা দেবী এটা শুনে কি খুশি হলো সে কথা বলার নয়। বিকেলবেলা বিপিনবাবু একটা নতুন জামা কাপড় কিনে নিয়ে আসে মেয়েটির জন্য। মেয়েটি অসুস্থ থাকার কারণে বিপিনবাবু মেয়েটির পরিচয় জানতে চায়নি। সন্ধ্যায় বিপিনবাবু আর রেণুকা দেবী মনে মনে অনেক প্রশ্ন নিয়ে মেয়েটির ঘরে যায়। মেয়েটি তখন জানলার পাশে দাঁড়িয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। বিপিনবাবু জিজ্ঞাসা করলেন, তোমার সাথে কিছু কথা বলার ছিল মা। মেয়েটি বললেন, বলুন কাকাবাবু। মেয়েটি বাড়িতে আসা থেকে সবেমাত্র কথা বলল। রেণুকা দেবী জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি মা? প্রত্যুত্তরে মেয়েটি বলল, আমি রেখা, আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি বলে তার জীবনে ঘটে যাওয়া অতীতের কথা পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করল। সব শুনে বিপিনবাবু বলল, মা, তুমি যতদিন ইচ্ছা এখানে থাকতে পারো, চাইলে সারা জীবন আমাদের সন্তানের মতো আমাদের কাছে থাকতে পারো। আর একটা কথা, তোমার স্বপ্ন আমি পূরণ করব, তোমাকে আমি ডাক্তারি পড়াবো। এই কথা শুনে রেখার চোখে জল চলে এলো। রেণুকা দেবী নিজের শাড়ির আঁচল দিয়ে রেখার চোখ মুছে দিয়ে রেখাকে বুকে জড়িয়ে ধরে বলল, তোমার কোনো ভয় নেই, আমরা সবসময় তোমার পাশে থাকব। পেরিয়ে গেছে 7টি বছর। বিপিনবাবু উত্তেজিত হয়ে রেণুকা দেবীকে বলল, গিন্নি শুনছো, তাড়াতাড়ি খেতে দাও, এয়ারপোর্টে যেতে হবে। রেখা MBBS কমপ্লিট করে কার্ডিওলজি বিভাগে একটি উচ্চতরের ডিগ্রি FESC পড়ার জন্য লন্ডনে চলে যায়। আজ সে তার স্বপ্ন পূরণ করে দেশে ফিরছে, তাই বিপিনবাবু ও রেণুকা দেবীর খুশির অন্ত নেই। রেখা ডাক্তারি পড়তে যাওয়ার আগে বিপিনবাবুকে তার গ্রামে পাঠিয়েছিল তার বাবার খোঁজ নেওয়ার জন্য। বিপিনবাবু ফিরে এসে জানায়, 4 দিন আগে রেখার বাবা পরলোক গমন করেছে। গ্রামের লোকের মুখে শোনা যায়, রেখা নিখোঁজ হওয়ার পর মেয়ের চিন্তায় সুজন অসুস্থ হয়ে পড়ে। এর 2 দিন পরে হঠাৎ করে সন্ধেবেলায় তার বুকের বাম দিকে প্রবল যন্ত্রণা শুরু হয়। তার গোঙানির আওয়াজ শুনে পাশের রাস্তা থেকে যাওয়া এক প্রতিবেশী ছুটে এসে দেখে সুজন ঘরের দাওয়ায় পড়ে কাতরাচ্ছে। দেখে পাড়ার সবাইকে ডেকে আনে আর সেই সাথে একজন বদ্যিকেও ডেকে পাঠায়।
মিনিট 10 পরে বৈদ্য এসে সুজনের হাতটা ধরে দেখে বলেন সুজনের মৃত্যু হয়েছে। বাবার মৃত্যুর খবর পেয়ে রেখা দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়ে আর নিজেকে দোষারোপ করতে থাকে। বিপিনবাবু বলে, মা, তোমার কোনো দোষ নেই, বাকি সবার মতো তোমারও স্বপ্ন দেখার অধিকার আছে, আর সেই স্বপ্ন সত্যি করার অধিকারও আছে। রেখা তার বাবার মৃত্যু শোকে কষ্ট পেলেও নিজের মনকে শক্ত করে বলেছিল, যে স্বপ্নের জন্য আজ আমি সর্বহারা, সেই স্বপ্ন পূরণ আমি করেই দেখাবো। বিপিনবাবু উত্তেজিত হয়ে বললেন, মা, তুমি সর্বহারা না, আমরা তো আছি তোমার পাশে, চাইলে তুমি আমাদেরকেও মা বাবা বলে ডাকতে পারো। রেখা বিপিনবাবুর কথাতে সম্মতি জানালো। তারপর SM রামাইয়া মেডিকেল কলেজ থেকে MBBS করার জন্য কার্ডিওলজিতে FESC করার জন্য লন্ডনে চলে যায়। আর আজ রেখা FESC ডিগ্রি হাসিল করে দেশে ফিরছে। বিপিনবাবু সকালের খাবার শেষ করে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টে পৌঁছে দেখেন রেখা তার জন্য অপেক্ষা করছে অনেকগুলো বছর। সেই গণ্ড গ্রামের পালানো মেয়েটি এখন অনেক বড় ডাক্তার, কিন্তু তার মুখ দেখলে টের পাওয়া যায় না। বিপিনবাবুকে দেখে রেখা ছুটে আসে, প্রণাম করে, তারপর জড়িয়ে ধরে কাঁদো কাঁদো সুরে বলতে থাকে, লন্ডনে আমার তোমাদের কথা খুব মনে পড়েছে। বিপিনবাবু বললেন, আরে পাগলি মেয়ে, এটা আবার বলার কথা, আমরা তো সবসময় তোর সাথে আছি। কলিং বেলের ঢংঢং শব্দ শুনে রেণুকা দেবী দরজা খুলে দেয়। দরজা খুলতেই রেখা ছুটে এসে জড়িয়ে ধরেন রেণুকা দেবীকে। মেয়েকে অনেক দিন পর কাছে পেয়ে কান্না শুরু করে দেয়। রেখা রেণুকা দেবীর চোখের জল মুছতে মুছতে বলে, আমি তো এসে গেছি মা, তুমি কাঁদছো কেন? পাশ থেকে বিপিনবাবু বললেন, ওরে মা, এ কান্না যে সে কান্না নয় মা, এ যে সুখের কান্না, এ যে গর্বের কান্না। রেণুকা দেবী রেখাকে বলল, যা মা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে মা, আজ তোর পছন্দের সব খাবার রান্না করেছি। এতটা জার্নি করে এসে রেখা খুব ক্লান্ত বোধ করছিল, তাই দুপুরে আহার সেরে ঘুমাতে চলে যায়। বিকেল 5টার দিকে ঘুম ভাঙলে বাইরে বেরিয়ে দেখে ঘরে কেউ নেই। তাই বাড়ির বাইরে আসতেই বিপিনবাবু আর রেণুকা দেবী বলে ওঠেন, সারপ্রাইজ! রেখা দেখে বাড়ির সামনে একটা টোয়োটা ফরচুনার গাড়ি রাখা আছে। রেখার দেশে ফেরার 2 দিন আগে বিপিনবাবু গাড়িটি কিনে আনেন, তারপর গাড়িটি প্রতিবেশীর বাড়িতে রেখে আসেন। বিপিনবাবু বললেন, আমাদের ডাক্তার মেয়ের জন্য ছোট্ট একটা উপহার। রেখা বলল, বাবা, এসবের কি দরকার ছিল? বিপিনবাবু হাসতে হাসতে বললেন, আমার ডাক্তার মেয়ে কি পাবলিক বাসে করে ডাক্তারি করতে যাবে? রেখার প্রথম পোস্টিং হলো তারই গ্রাম হাতুলাতে, কয়েক বছর আগে তৈরি হওয়া হাসপাতালে। সকাল 7টা, পুকুরঘাটে বাসন ধুতে গিয়ে হঠাৎ চামেলি হৃদরোগে আক্রান্ত হয়। তাকে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ভাগ্যবশত হাসপাতালে কোনো হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার না থাকার কারণে তাকে ভর্তি করে নেওয়া হয় হাসপাতালের এমার্জেন্সি বিভাগের চিকিৎসারত ডাক্তার সুরেশ গুপ্তা মৃণাল ঘোষকে বলেন, চিন্তা করবেন না মশাই, আমরা বেসিক ট্রিটমেন্ট শুরু করছি, কিছুক্ষণের মধ্যে হৃদরোগ বিশেষজ্ঞ বড় ডাক্তার আসছেন। মিনিট 5 পর হাসপাতালের মেন গেট দিয়ে ভেতরে প্রবেশ করলো একটা সাদা রঙের ফরচুনার। রেখার ডিউটি শুরু হলো। ডক্টর সুরেশ বলেন, 1 ঘন্টা আগে 12 নম্বর ওয়ার্ডে একটা নতুন পেশেন্টকে অ্যাডমিট করেছি, অবস্থা ভালো নয়, ওকে আমি দেখছি বলে রেখা 12 নম্বর ওয়ার্ডের দিকে চলে গেল। ওয়ার্ডে প্রবেশ করে দেখে তারই প্রতিবেশী চামেলি বেডেতে পাশে দাঁড়িয়ে আছেন মৃণাল ঘোষ। রেখাকে দেখে মৃণাল চিনতে পারল না, শুধু তার স্ত্রীর কি হয়েছে তা পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করতে লাগলো। সব শুনে রেখা রোগীকে ভালোভাবে দেখল, তারপর কিছু ওষুধ লিখে দিল। 2 দিন ওষুধ খেয়ে চামেলি বেশ সুস্থ হয়ে উঠেছে। কিছুক্ষণের মধ্যেই রেখা রাউন্ডে এসে চামেলিকে জিজ্ঞাসা করে, মিসেস ঘোষ, এখন কেমন লাগছে? চামেলি বলল, এখন বেশ ভালো আছি, আপনাকে কোথাও দেখেছি বোধহয়। রেখা উত্তরে হতেই পারে বলে অন্যান্য রোগীদের চিকিৎসায় মনোনিবেশ করল। এদিকে চামেলি ঠাউর করতে পারছে না এই চেনা মুখ ওর অনেক দিনের পরিচিত। এদিকে সংকোচ নামটা জিজ্ঞাসা করতেও পারছে না।
চামেলি যখন হাসপাতাল থেকে রিলিজ হয়ে বাড়ি ফেরার সময় তার লক্ষ্য যায় হাসপাতালের মেন গেটের পাশে একটা পোস্টারে, যেখানে হাসপাতালে চিকিৎসারত সব ডাক্তারদের নাম ও তাদের বিভাগ সম্বন্ধিত একটা ব্যানার টানানো ছিল। ব্যানারে সবার উপরে লেখা ছিল ডক্টর রেখা ঢালি, MBBS, কার্ডিওলজি, FESC, লন্ডন। আজ আপনারা শুনলেন স্বরূপ মণ্ডলের কলমে রেখা, যেখানে সব প্রতিকূলতা অতিক্রম করে এক গ্রামের মেয়ে রেখা সে ডাক্তারি পড়ার ইচ্ছাকে পূরণ করে। এরকমই আরও সুন্দর গল্প শোনার জন্য আপনারা PM গল্প পাগল চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে এই চ্যানেলের সব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। এবং গল্পটি কেমন লাগলো সেটি কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আজকের জন্য এইটুকুই। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।